পুলিশের কাছে দেওয়া কোনো স্বীকারোক্তির আইনগত ভিত্তি কতটুকু? পুলিশের কাছে কি দোষ স্বীকার করা যেতে পারে এবং দোষ স্বীকারের উপর ভিত্তি করে কি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ সাজা দেওয়া যেতে পারে? আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সম্প্রতি বগুড়াতে মাকে হত্যার দায়ে সন্তানকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে জানা যায় সেই সন্তান তার মায়ের খুনি নয়, তার মায়ের খুনি অন্য কেউ। এবং মাঝখান দিয়ে আমাদের প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্যান্য সকল মিডিয়াতে সেই সন্তানকে তার মায়ের খুনি হিসাবে প্রচার করা হয়। কেন তাকে খুনি হিসাবে প্রচার করা হয়? কারণ সে তখন তাকে যারা গ্রেপ্তার করেছে তাদের কাছে নাকি স্টেটমেন্ট দিয়েছিল যে সে তার মায়ের খুনি। আজকের এই আলোচনায় আমি আলোচনা করব পুলিশের কাছে দেওয়া কোনো স্বীকারোক্তির আইনগত ভিত্তি কতটুকু। এর জন্য প্রথমেই আমাদেরকে যে বিষয়গুলো মাথায় আনতে হবে সেটা হচ্ছে 161, 161 ধারার জবানবন্দি, 164, 164 ধারার জবানবন্দি, এই বিষয়গুলো। 161, 164 এবং সাক্ষ্য আইনের 25 ধারা এবং 27 ধারা, পুরো বিষয়গুলো বোঝার জন্য আমাদেরকে দুইটা আইনের শরণাপন্ন হতে হবে। প্রথমটি হচ্ছে সাক্ষ্য আইন 1872 এবং আরেকটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898। এই দুইটা আইন থেকে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাব 161, 164 এবং পুলিশের কাছে দেওয়া সাক্ষ্যের আইনগত ভিত্তি কি। তাহলে প্রথমে দেখুন 161 কি। 161 হচ্ছে একটা ঘটনা সম্পর্কে যে কেউ যে স্টেটমেন্ট দেয় সেগুলো হতে পারে 161, কিন্তু 164 কখন হবে? ঘটনা সম্পর্কে যে ওই ঘটনার সাথে জড়িত মর্মে কোন একটা স্টেটমেন্ট দিবে তখন সেটা 161 বা দোষ স্বীকারোক্তি হয়ে যাবে। দোষ স্বীকারোক্তি অনেক ধরনের হতে পারে। কেউ কেউ তার নিজেকে এড়িয়েও দোষ স্বীকারোক্তি দিতে পারে যে আমি এই ঘটনায় ছিলাম না, এই ঘটনায় অন্যান্য অমুক অমুক ছিল, আমি ছিলাম না, এভাবেও আসতে পারে। এক্সকালপেটরি, ইনকালপেটরি, জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল, এই ধরনের অনেক ধরনের কনফেশন আছে। এই বিষয়ে আমরা বিস্তারিত অন্য কোনো দিন আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে 164 মানে 164 ধারার জবানবন্দির উপর নির্ভর করে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ সাজা দেওয়া যায় কিনা এ বিষয়েও আমাদের উচ্চ আদালতের ডিসিশন আছে। কিছু জায়গায় বলা হচ্ছে যে হ্যাঁ দেওয়া যায়, কিছু জায়গায় বলা হচ্ছে না, এটাকে অন্যান্য এভিডেন্সের দ্বারা, সাপোর্টিভ এভিডেন্সের দ্বারা কোলাবোরেট করতে হবে সাজা দেওয়ার ক্ষেত্রে। সেদিকেও আমি গেলাম না। এবার আসি সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইনের 25 ধারায় বলা হচ্ছে পুলিশের কাছে যদি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়, দোষ স্বীকার করা হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। দোষ স্বীকার অবশ্যই হতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। এখন প্রশ্ন আসতে পারে পুলিশের কাছে দোষ স্বীকার কি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বা এর কোনো অংশই কি গ্রহণযোগ্য নয়? এর উত্তর হচ্ছে হ্যাঁ, গ্রহণযোগ্য। সেটা হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের 27 ধারা। 27 ধারায় বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি পুলিশের কাছে কোনো স্বীকারোক্তি দেয় এবং তার স্বীকারোক্তি মতে যদি কোনো বস্তু বা অপরাধ কর্মে ব্যবহৃত কোনো জিনিস উদ্ধার করা হয়, তাহলে সে যতটুকু সত্য উদ্ঘাটন করা হবে সেই ঘটনা সম্পর্কে তার দেওয়া তথ্য মতে ঠিক ততটুকুই নির্ভরযোগ্য এবং ততটুকুই তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। সর্বোপরি আইনের উপর একজন দার্শনিক বলে গিয়েছিলেন যে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিও যেন সাজা না পায়। এবং আমাদের দেশে যেটা আমরা দেখি মিডিয়া ট্রায়াল, এটা একটু নজর দিতে হবে। যারা সাংবাদিক আছেন, যারা তদন্ত সংস্থা আছেন, যারা প্রশাসনে আছেন, তাদেরকে এই যে বিষয়গুলো ফলো করে প্রচার করা, তদন্তের কোনো একটা মানে সঠিক সিদ্ধান্তে আসার আগেই হুটহাট যে কোনো একটা ডিসিশন দিয়ে সেটা ফলো করে প্রচার করা, যার ফলে এই যে ছেলেটি, হ্যাঁ, সে তার মাকে হারালো, তারপর সে তার মায়ের খুনের দায়ে গ্রেপ্তার হলো, তার মানসিক অবস্থা বর্তমানে কি, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমাদের প্রশাসন এবং মিডিয়া সবার আরো বেশি সতর্ক হওয়া উচিত।